আই এম সরি শিশির, সো সরি। আমার এখানে কিছু বলার নেই। আর কোম্পানি তোমাকে শূন্য পকেটে বের করছে না, তোমাকে তোমার পাওনা স্যালারির সঙ্গে 1 মাসের স্যালারি বাড়তি দিয়েই বের করেছে। আমরা জাস্ট চাচ্ছি না আমাদের অফিসে বিবেকবোধহীন কেউ থাকুক আর কি। নাও এখানে সই করো। ওহি একটা কাগজ বাড়িয়ে ধরলো, আঙুল দিয়ে দেখালো কোথায় সই করতে হবে। শিশির এগিয়ে এলো এবং একটা অদ্ভুত কাজ করে বসলো। নিচু হয়ে ওহির দুপা জড়িয়ে ধরে কেঁদে ফেললো ঝরঝর করে। ওহির ঘরটা কাচের হাওয়ায় বাইরে থেকে সবাই অবাক হয়ে দৃশ্যটা দেখতে লাগলো। ওহি অস্বস্তিতে কাটা হয়ে উঠলেন। শিশির কেঁদে কেঁদে বলছে, প্লিজ ওহি ভাই, প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি, আমাকে বের করবেন না প্লিজ। এই মুহূর্তে আমি আমার পজিশন বা সিচুয়েশন কোনোটাই বোঝাতে সক্ষম নই। আপনি অন্তত দয়া করুন, একটু বুঝুন প্লিজ ওহি ভাই, আই রিকোয়েস্ট প্লিজ। আমি আপনার কৃতজ্ঞ থাকবো, সত্যি বলছি। প্লিজ ওহি ভাই, আপনার পায়ে পড়লাম, প্লিজ। ওহি কি করবে বুঝতে পারছেন না। তিনি শিশিরকে উঠিয়ে অ্যাডমিনে নিয়ে গেলেন, সেখানে কথা বললেন। শিশির ভাবলো হয়তো তারা তাকে কনসিডার করবে, জব থেকে বের করবে না, কিন্তু শিশিরকে বিন্দু মাত্র কনসিডার করা হলো না। বরং 1 মাসের জায়গায় 2 মাসের স্যালারি দিয়ে জোর জবরদস্তি তার সই নেওয়া হলো এবং চূড়ান্ত অপমানও করা হলো। শিশির লাল চোখ মুখে অফিস থেকে বের হওয়ার সময় শুনতে পেল মিলি উচ্চ শব্দে বলছে, এই রকম লোকেদের সাথে এটাই ঠিক আছে। একে বের না করলে আমি বের হয়ে যেতাম। আজকে বইয়ের বোনরে বাদ দেয় নাই, কালকে হয়তো আমাদেরকেও। ছি, কি নোংরা। শিশিরের কান ঝাঝা করে উঠল। একদম মূল গেটের সামনে হাবিবের সঙ্গে দেখা হয়ে গেল। সে দাঁড়িয়ে সিগারেট টানছিল। শিশিরকে একটা সামান্য বায়ও বলল না, বরং কঠিন চোখে তাকিয়ে রইল। শিশির অবাক হয়ে ভাবলো, একসময় নিজের পকেটে টাকা খরচ করে কত চা সিগারেট খাইয়েছে এই লোককে, আর আজ তার থেকে সামান্য সহানুভূতিও পাওয়া গেল না। ওহি ভাই শিশিরকে বিদায়ের আগে বললেন, একটা কথা মনে রেখো শিশির, কাউকে বিবেকবোধ গিলিয়ে খাওয়ানো যায় না, এটাও ব্যক্তিগতভাবে তৈরি করতে হয়। তোমার শিক্ষা, পরিবার, পরিবেশ সব সম্পর্কে আমার সামান্য ধারণা আছে। সেই ধারণা থেকেই বলছি, যদি পারো শিখে নিও। লাইফে বিভিন্ন জায়গায় সিম্পেথি পাবে, ভালো থাকবে। মনে রেখো, যারা অন্যর উপর অবিচার করে তাদের সঙ্গে অবিচার হয়ে থাকে। সময় এবং প্রকৃতি সব কিছুই ফিরিয়ে দেয়, সব কিছু। টালমাটালের মতো বাকিটা পথ হেঁটে বাড়িতে ফিরল শিশির। জ্বরে গা পুড়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো লাগছে, যেন সে একটা ঘোরের মধ্যে চলে গেছে। আশেপাশে কি হচ্ছে বা হবে সে নিয়ে বিন্দু মাত্র সেন্স নেই তার। একটা সিঙ্গেল তোষক কিনে এনে তার ওপরই শোয়ার ব্যবস্থা করছিল শিশির। সেটাই হাত পা টান টান করে শুয়ে পড়ল সে। ট্রিনা রান্নাঘরে ছিল, ভাতের মার গলতে গিয়ে এক আঙুল পুড়িয়ে ফেলেছে সে। শিশির আসা মাত্র সেও ছুটে এলো। কাঁদো কাঁদো গলায় নিজের হাতের অবস্থা বর্ণনা করতে গিয়ে দেখলো শিশির কিছুতেই শুনছে না, বরং দু চোখ বেয়ে ফোটায় ফোটায় পানি পড়ছে তার। ট্রিনা অবাক হলো, শিশিরকে জোর করে উঠিয়ে বলল, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? বলেন কি হয়েছে? শিশির শুতে চাইল। ভালো লাগছে না, পরে বলি, এখান থেকে যাও, একলা থাকতে দাও। না, দেব না। আগে বলুন কি হচ্ছে, তারপর শোবেন। এই বলুন না। ট্রিনা। আবার শুচ্ছেন? আগে বলবেন তারপর সরাসরি কি হচ্ছে বলেন। উফ। আকস্মিক চর কষিয়ে বসালো শিশির। ট্রিনার যে গালে দীক্ষার আঙুলের দাগ ছিল তার অপোজিট গালে শিশিরের চর পড়ল। আঙুলের দাগ না পড়লেও ভালোই লাল হয়ে উঠল। ট্রিনা চমকে ফিরে তাকালো। শিশির নিজেও হতবম্ব, এটা কি করলো সে? তবে সে হতবম্ব ভাব কাটিয়ে ওঠার আগে পুরোপুরি হতচকিত হয়ে গেল ট্রিনার হাতে চর খেয়ে। ট্রিনা এত ভদ্র মেয়ে নয়, তাকে চর দেওয়া, তাও বিনা কারণে। মেজাজ হারিয়ে সে নিজেও শিশিরের গালে চর মেরে বসলো। গল্পটা শুরু হয়েছিল স্বামীর মানিব্যাগে নিজেরই বোনের ছবি দেখে। অবাক বিস্ময় সেই নিয়ে প্রশ্ন তুললে বিনিময়ে পেতে হয়েছিল হৃদয় ঝাঁঝরা করা সব জবাব। দীক্ষা ভুলে যায়নি, ভুলতে পারবেও না, কোনো দিনও না। কতটা অচেনা হয়ে গিয়েছিল তার সবচেয়ে চেনা পরিচিত এবং আপন ভাবা মানুষটা। তাকে ছেড়ে দিয়েছিল একটুখানি সম্মান পাওয়ার জন্য, একজন স্ত্রী পাওয়ার জন্য, আরো ভালো থাকবার জন্য। কিন্তু প্রকৃতি, সে কি কাউকে কম বেশি দেয়? না তো। প্রাপ্যের চেয়ে এক আনাও কম দেয় না, বেশি না, বরং তার যতটুকু পাওনা তাকে ততটুকুই ফিরিয়ে দেয় সে। শিশিরকেও ফিরিয়ে দিতে শুরু করেছে। দীক্ষার আর্তনাদ, হাহাকার, চিৎকার
প্রতিটি চোখের অশ্রু ফোঁটা গুনে গুনে সব ফিরিয়ে দিতে শুরু করেছে এবার। শিশির হতবিহ্বল চোখে বেশ অনেকক্ষণ ট্রিনার মুখের দিকে তাকিয়ে রইল, তার একটা হাত দিয়ে গাল চেপে ধরে রাখা। ট্রিনা অনবরত তার গাল দুলছে, তার বিষাক্ত চোখের দৃষ্টিও শিশিরের দিকে বিদ্যমান। ঘরে নীরবতা ছাড়া আর কিছু নেই। সেই নীরবতা ভেঙে ট্রিনাই আগে কথা শুরু করলো। আমার গায়ে হাত দেওয়ার মোটেও চেষ্টা করবেন না, বলে দিলাম। আমি সব পছন্দ করি না, আর আপনার সাথে আমি এমন কিছু করি নাই তাই আমার গায়ে হাত চলবেন, ওকে? শিশির জবাব দিল না, পূর্বের ন্যায় ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল। ট্রিনা উঠে দাঁড়ালো। আমার অনেক বড় ভুল হয়েছে আপনার উপর ভরসা করে। আপনি আসলেই কিছু ম্যানেজ করতে পারেন না। নিজের ফ্যামিলি থেকেও বিতাড়িত হয়েছেন, এখন সেই ছাল উঠাচ্ছেন আমার উপর। আমি কোন বাল করছি? এবার কথা বলল শিশির, ক্ষীণ স্বরেই বলল। আমার জবটা আর নেই ত্রিনা, আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ট্রিনার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। অথবা বন্যায় তার ঘরবাড়ি ভেসে গেছে, কিংবা তাকে বলা হয়েছে এই মুহূর্তে তার জীবন কেড়ে নেওয়া হবে। এমনভাবে বিস্ফোরিত হলো সে। প্রায় ধপ করে বসে পড়ল শিশিরের সম্মুখে, স্তব্ধ গলায় উচ্চারণ করলো। এখন এর জবাব শিশিরের কাছেও নেই, তাই সে চুপ করে রইল। ট্রিনা অস্থির হয়ে উঠল, এগিয়ে এসে উদ্বেগ ভরা দৃষ্টিতে চেয়ে বলল। কি হলো বলেন, কি হবে এখন? আপনি আরেকটা জব ম্যানেজ করেন, আপনি তো অনেক এডুকেটেড। শিশির কপালে ভাঁজ ফেলে বলল। আমি অনেক এডুকেটেড, এটা তোমাকে কে বললো? আপা, শিশির থমকে গেল। ওর পড়াশোনা আহামরি কিছু না, ভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়াকালীনই এই কোম্পানিতে ঢুকে যায়। দীক্ষার জন্যই অবশ্য পড়াশোনার মাঝখানে এভাবে একটা কর্মক্ষেত্রে ঢুকে যাওয়া। তাও আহামরি স্যালারি যে ছিল তা না, তবে তার একার জন্য এনাফ ছিল। সংসারের চাপ সেভাবে ঘাড়ে পড়েনি কখনোই, বেশিরভাগ খরচটাই বড় ভাইয়া বহন করতেন। তাছাড়া এই কোম্পানিতে ঢোকার পেছনে ভাইয়ের একটা অবদান ছিল। তার রেফারেন্সে শিশিরের চাকরিটা অত সহজে হয়েছিল বলেই বোধহয় সহজে চলেও গেল। ভার্সিটির শেষ 2 বছর খুব খারাপভাবে কেটেছে শিশিরের। জব করে সংসারে মন দিয়ে আর পড়াশোনার প্রতি ইচ্ছা থাকতো না। খুব টানাটানিতে পাশ মার্ক তুলেছিল শেষমেশ। এরপর মাস্টার্স আর করেনি। ভাবেইনি পরবর্তীতে আরো ব্যাপক পড়াশোনা বা সার্টিফিকেটের দরকার হতে পারে। কিন্তু এই কথাগুলো কখনোই কাউকে বুঝতে দেয়নি দীক্ষা। অন্যের সামনে বরাবরই তাকে বড় করে রেখেছে সবসময়। ভালো রেজাল্ট নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে এমনটা জানিয়েছে সবাইকে। তাছাড়া তার চাকরি ক্ষেত্রে বেতন স্কেলটাও সবার কাছে সামান্য বাড়িয়ে বলেছে। সে কখনো চায়নি শিশির অন্যদের সামনে ছোট হোক বা ছোট ফিল করুক। হয়তো ত্রিনাকেও সেই বলেছে, শিশির ওয়েল এডুকেটেড। কি হলো? কি ভাবতে বসে গেলেন? আপনি আবার ইন্টারভিউ দিতে শুরু করলেন। একটা না একটা জব তো হয়ে যাবে, তাই না? আপনার রেজাল্ট তো ভালো ছিল। শিশির বিরক্ত সূচক গলায় বলল। আমাকে ভাবতে দাও ত্রিনা, বললেই তো হলো না। চাকরি কি পান্তাভাত নাকি? চাইলে পেয়ে গেলাম। তাছাড়া এই জবটাও আমার রেফার করা ছিল, তাই পেয়েছিলাম। সার্টিফিকেটগুলো সব বাসা, কিছু করি। ত্রিনা স্তম্ভিত গলায় বলল। আপনার ফোনে ছবি টবিও তোলা নেই? এগুলো একটা কপি ফোনে রাখে মানুষ নাকি? জ্ঞান দিও না, আল্লাহর দোহাই লাগে মুখটা বন্ধ রাখো। হাতে যা টাকা আছে তা দিয়ে খুব বেশি দিন চলতে পারবো না। আর শোনো, যতদিন না জব টব গোছাতে পারি ততদিন এই বাসা থেকে এক পাও নড়তে পারবে না। এখানে থাকা লাগবে, তাতে ভালো লাগুক আর না লাগুক। আর বিয়েটা? শিশির সময় নিল এই উত্তরটা দেবার জন্য। বিয়ে করতে গেলে তার খরচ আছে। সত্যি কথা বলতে এখন সেই সব দিকে খরচ করতে ইচ্ছা করছে না। পকেটে খুব বেশি অ্যামাউন্ট নেই, তাই দিয়ে নেক্সট জব ঠিক হওয়া পর্যন্ত চলতে হবে। ব্যাংকে যে কয়টা টাকা পয়সা আছে তার দিকে ভুলেও হাত দেওয়া যাবে না। ওটা শিশিরের বিপদের বন্ধু, এর চেয়েও বড় বিপদ আসতে কতক্ষণ। ত্রিনা অস্থির কণ্ঠে বলল। কি হলো? আমাদের বিয়েটা কখন হবে? শিশির গলার স্বর শীতল করে বলল। জবটা গুছিয়ে নেই। ততদিন বিয়ে ছাড়াই আপনার সাথে এক বিছানায় থাকবো। তাহলে চলো কোনো মসজিদের হুজুরের কাছে গিয়ে বিয়ে পড়ে আসে। কেন? এভাবে তো হয় না। কাজের কাছে যাবো অথবা কোর্ট ম্যারেজ করব। সেটাতে তো দিনমোহর ধরতে হবে ত্রিনা। ওটা না ধরে কি বিয়ে হয় নাকি? কিন্তু এই মুহূর্তে দিনমোহর পরিশোধ করার মতো অবস্থা আমার নেই। এখন দিতে হবে না মানে? কিন্তু আমি কোর্ট ম্যারেজ ছাড়া বিয়ে করব না। কি ভরসা 2 দিন পর আপনি আমাকেও ছেড়ে না দেন, যেভাবে বড় আপাকে ছেড়ে দিয়েছেন। শিশির হাঁ করে তাকিয়েছিল। বিষয়টা বুঝতে পেরে থতমত খেল ত্রিনাও।
এই কথাটা বলা ঠিক হয়নি, বুঝতে পেরে সে কথা ঘুরিয়ে নিতে বলল, না মানে আপনি আসলে একটা নিশ্চয়তা চাচ্ছিলাম। আর কোর্ট ম্যারেজ হলো হালকা পাতলা বিষয় নয়। আমার মাও এতদিনে জেনে গেছে যে আপনার সাথে আমি মানে আপার সংসার ভেঙে দেবার পেছনে আমিই দায়ী। তো আমাদের ব্যাপারটা তো ওনাকে বোঝাতে পারবো না। তাই মা যাতে কোনো ঝামেলা না করতে পারে, তাই আমাদের বিয়েটাকে শক্ত করতে চাচ্ছি আমি। শিশির এই ব্যাপারে কিছুই বলল না ভালো মন্দ, তবে জানতে চাইলো, ঠিক আছে, এত করে যখন বলছো তখন নয় হবে কোর্ট ম্যারেজ। 50,000 টাকা কাবিনে বিয়ে করে নেব, রাজি আছো? টিনা আহত হলো। মাত্র 50,000? এটা একটা অ্যামাউন্ট হলো? কাউকে বলতো বিবেকে বাঁধবে আমার? না বাবা না, আমি এত কম দেনমোহরে বিয়ে করব না। তাহলে কত চাও তুমি? মিনিমাম 5 লাখ। কত? 5 লাখ। 5-এর পর 5টা শূন্য। শিশির টিনার মুখের দিকে তাকিয়ে রইল এবং আশ্চর্যজনকভাবে দেখল যে মুখটা একসময় তার সমস্ত চিন্তা পরিস্থিতি বুঝতে চেষ্টা করত, সেই মুখটাই আজ বড্ড অচেনা, অন্যরকম। কয়টা রাত একসাথে গেল দুজনের, দুটো মাত্র, আর তাতেই কিনা চেনা মানুষটি এত অচেনা হয়ে উঠল। জানালার সামনে দাঁড়িয়ে আবারও সরে গেল দীক্ষা। ভেতরে বড় মামি রমিলা সম্পূর্ণ নগ্ন অবস্থায় বসে আছেন, চোখজোড়া জলে ভর্তি, সম্ভবত উনি কাঁদছিলেন। দীক্ষার এত খারাপ লাগলো, এই মামি একসময় তাকে বড়ই আদর করতেন, বকুলকেও তিনি ততটা আদর করেননি। কেন এতটা আদর করতেন তা জানা নেই তার, তবে তার প্রিয়জনদের ভেতর রমিলা মামি অন্যতম একজন। ভেতর থেকে রমিলা মামির ভরাট কণ্ঠস্বর শোনা গেল। কে রে, দীক্ষাই না? দীক্ষা জানালার পাশে দাঁড়িয়ে জবাবে বলল, হ্যাঁ মামি, আমি। আই মা, সরে গেলি কেন? এদিকে আই। তুই যে আসছিস আমি শুনছি, কিন্তু তুই আমার সাথে দেখা করতে আইলে সবার পরে মনে বড়ই দুঃখ পাইলাম রে মা। দীক্ষা কি বলবে বুঝতে পারল না, তাই চুপ করে রইল। রমিলা নিজেই এসে জানালার পাশে দাঁড়ালেন, তার পরনে ঘি রঙা সুতির শাড়ি। দীক্ষা চমকালো, কোন ফাঁকে শাড়ি পরে ফেললেন? পাগল মানুষগুলোর কর্মকাণ্ড খুবই তাড়াহুড়োতে হয় বুঝি। রমিলার ঠোঁটে চমৎকার হাসি, উপচে পড়ছে ঢেউয়ের মতন। দীক্ষা সাহস করে জানালার সামনে যেতেই তিনি হাত বাড়িয়ে দীক্ষার পেটের ওপর হাত রাখলেন, যেন কিছু একটা বুঝেছেন। এরকম ভঙ্গিমায় ক্ষণকাল একইভাবে দাঁড়িয়ে থেকে হাত সরিয়ে নিয়ে হাসি মুখে বললেন, ভালো আছে রে মা, খুব ভালো আছে তোর মাইয়া। আসার প্রস্তুতি নিতেছে, জলদি আসবে। দীক্ষা মুচকি হাসলো। তুমি যে কি বলো না মামি, মাত্র 6 মাসে পড়বে, আরও অনেক সময়। তার আগেই তোর মেয়ে তোর কোলে থাকবে, দেখে নিস। তুমি কিভাবে জানলে? ও মেয়ে, ছেলেও তো হতে পারে। রমিলা সে কথার জবাব না দিয়ে বললেন, ওর নাম পরি রাখিস, পরির মতোই রে। কি সুন্দর চোখ মুখ, চুলগুলো হবে দীঘল কালো। যদি ছেলে হয়? রমিলা জবাব না দিয়ে হাসলেন আবারও। দীক্ষা বলল, তুমি না বড্ড রহস্য করো মামি। রমিলা বললেন, রহস্যই তো জীবন, জীবনে রহস্য না থাকলে বাঁচার উদ্দেশ্য কি? দীক্ষা অবাক হলো, সে সঙ্গে মুগ্ধতাও কাজ করলো। কে বলবে পাগল লোকের কথা এসব? কি সুন্দর স্বাভাবিক মানুষের মতো করে কথাবার্তা বলছে। রমিলা ডাকলেন, দীক্ষা মা শোন। বলো মামি। মাথা আওলা মানুষরে মাবুদ বড়ই মায়া করে। তোদের দোয়া বুলেটের গতিতে গিয়ে তার আরো সে দরজায় ধাক্কা মারে, সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আমি তোরে বড়ই পছন্দ করি, তোর জন্য খাস দিলে দোয়া করি আল্লাহ যেন তোরে পৃথিবীর সেই সুখে সুখী করেন, যা তোরে কোনোদিনও নিঃসঙ্গ হইতে দিবে না। রমিলা জানালার আড়ালে সরে গেলেন, গায়ের কাপড় খুলে বসলেন বিছানায়। পরনে কেবল পেটিকোটটা রয়েছে, ওটাও যে কোনো মুহূর্তে খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে যেতে পারেন। তাই দীক্ষা সরে এলো, তার চোখে পানি টলমল করছে। রান্নাঘর থেকে দুধ চিতইয়ের থালা হাতে বেরিয়ে এলো বকুল। শান্ত ভাই এসেছে, তাকে দেওয়ার উদ্দেশ্যেই যাচ্ছিল সে। দীক্ষার ডাকে থমকালো। দীক্ষা বলল, বড় মামি কাপড় চোপড় সব খুলে বসে আছে রে। বকুল স্বাভাবিক হয়ে বলল, মাথা বেশি খারাপ থাকলে এমন করে মাঝে মাঝে, তুমি তা নিয়ে একদম ভেবো না তো। ভাবছি না, কিন্তু কোনো পুরুষ যদি জানলা দিয়ে দেখে তবে? জানালায় পর্দা দিলে উনি চিৎকার চেঁচামেচি করে তামাম দুনিয়া একত্র করেন। আব্বা অনেক চেষ্টা করেও পারেনি, তাই আমরা কেউ আর বিশেষ মাথা ঘামাই না, আর ওদিকে তেমন কেউই যায় না। দীক্ষা ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেললো। বকুল আবারও বলে উঠল, এসব নিয়ে ভেবো না তো আপা, পুকুর পাড়ে যাবে, চলো সবাই ওখানে, শান্ত ভাই, কাজল। দু বোন হাঁটতে লাগলো পুকুরের দিকে।
শান্ত আজকেও এসেছে নাকি? প্রশ্ন করে দীক্ষা। বকুল বলল, হুম। আজকে আবার কোন কেরামতি দেখায় কে জানে। বকুল সামান্য লজ্জা পেল। উনি আসলে খুব ভালো আপা, একটু হাবাগোবা টাইপ, কিন্তু ভাব করবে বিরাট বুদ্ধিমান। তুই বুঝি ওকে খুব চিনিস? না মানে ছোট থেকেই তো দেখছি। আমরা যে মক্তবে আরবি পড়তে যেতাম, উনিও আসতো সেখানে। একদিনও ঠিক করে সবক দিতে পারতো না। হুজুর মেরে 2 হাত লাল বানালেও সে কাঁদতো না, উল্টো চিৎকার করে হুজুরকে অভিশাপ দিত। হুজুরের বাড়িতে রাতের বেলায় ঢিল ছুটতো। বাথরুমের পেছনে লুকিয়ে একদিন হু হু করে তাকে ভয়ও দেখিয়েছিল। কি ভীষণ ভয়! হুজুর ভাবছে জিন ভূত নাকি। তাছাড়া তার ছোট মেয়েটাকে পেলেই থাপড়ে দিত। হুজুরের কাছ থেকে পড়া ছেড়ে আসার অনেকদিন পরেও এই যন্ত্রণা করে গেছে। দীক্ষা হেসে বলল, ইন্টারেস্টিং ক্যারেক্টার। সব সময় গুন্ডাদের মতো চলে, কিন্তু ভেতর থেকে একদম তার উল্টো। যার তার প্রতি মায়া হয়ে যায় সহজেই। সেই মায়া না, কঠিন মায়া। একদিন এক কুকুরছানার মৃত্যু দেখে আমি তাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেও দেখেছি আপা। জিজ্ঞেস করায় আমায় সে কি ধমক! কথা বলতে বলতে ওরা এসে দাঁড়ালো গতদিনের সেই জায়গায় যেখানে উল্টে পড়ে কাদায় মাখামাখি হয়েছিল শান্ত গতদিন। কাজলের মাথায় চাটি মারছিল শান্ত। ওদেরকে দেখে ভদ্র সাহেবের মতো দাঁড়ালো, গলার স্বর পরিবর্তন করে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করলো। কেমন আছেন আপনি? শান্ত হকচকিয়ে গেল। পর মুহূর্তে মাথা এদিক ওইদিক দুলিয়ে বলার চেষ্টা করলো যে ভালো আছে, কিন্তু গলার স্বরের এই পরিবর্তন আনার জন্যই নাকি অতিরিক্ত নার্ভাসনেস থেকে এই গলার স্বর ক্ষীণ হয়ে ব্যাঙের মতো আওয়াজ বের হলো। শান্ত গলা ঝেড়ে পুনরায় বলল, জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি। আপনার শরীর কি ভালো হয়েছে? বকুল বলল আপনার জ্বর গায়ে, তাই না খেয়ে দিয়ে চলে গেলেন গতকাল। এখন অবস্থা কি? শান্তর এত ভালো লাগলো, মানুষটা কত ভালো। তার শরীর ভালো না সেটা মনে রেখে দিয়েছে, আবার জিজ্ঞেসও করছে। সে ঘাড় কাত করে বলল, খুব ভালো আছি, একেবারে সমলক্ষ টাইপ ভালো। এটা আবার কি জিনিস? ছাতার মাথা আপা, উনি সবসময় এরকম অদ্ভুত অদ্ভুত শব্দ উচ্চারণ করে। বকুল আবারও বলল, এই নেন, এই পিঠা ফুপু আপনার জন্য পাঠাইছে। শান্ত বাটিটা তুলে নিল। তখন তার চোখ জোড়া দীক্ষার দিকেই নিবদ্ধ। বকুলের নজর এড়িয়ে গেল না, সে চুপচাপ এক কোণে গিয়ে দাঁড়ালো। আপনারও ভালো আছেন? সাহস পেয়ে নিজ থেকে কথাবার্তা চালাতে লাগলো। দীক্ষা না বুঝতে পেরে বলল, আমারও মানে? ও মানে ওই যে ও। শান্ত আঙুল তুলে পেটের দিকে ইশারা করতে দীক্ষা হেসে উঠে বলল, মুখে বললেই হয়, এত আনইজি ফিল করার কি আছে? হ্যাঁ ভালো আছে আমার বাপু, থ্যাংক ইউ জিজ্ঞাসা করার জন্য। না আসলে আপনি কি ভাবেন না ভাবেন। আমি কিচ্ছুই ভাববো না, আমি ব্রড মাইন্ডেড পারসন। শান্ত মাথা ঝাঁকালো। ওদের চারজনের আড্ডা জমে উঠলো মুহূর্তে। তবে বকুল বরাবরই চুপ রইল। কেন যেন তার এই মুহূর্তে কথা বলতে ভালো লাগছে না। কথায় কথায় দীক্ষা বলল, বাসায় বসে যদি কিছু একটা করা যেত ভালোই হতো। কাজল বলল, আপা তুমি ব্যবসা করো না, আজকাল তো ঘরে বসে অনেক মেয়ে মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে। দীক্ষা নিচের ঠোঁট কামড়ে ধরল। বুদ্ধিটা যে খারাপ তা না, তবে কি নিয়ে ব্যবসা করব তাই তো মাথায় ঢোকে না। জামা কাপড় আর কসমেটিক্সের এসবের ব্যবসা অহরহ। তুমি মাটির জিনিস নিয়ে ব্যবসা করতে পারো আপা। না প্যারারে অনেক। দীক্ষা এবারেও মাথা দোলালো। না রে, ওগুলো দিয়ে আমি পারবো না, নিজে বানাতে হবে। আমার এত ধৈর্য কই, আর সুন্দর যে হবে তারও বা কি গ্যারান্টি? ইফাকে শান্ত বলল। আমি একটা কথা বলি। দীক্ষা তার দিক থেকে শরীর ঘুরিয়ে চাইল। বলুন। আপনি গামছার ব্যবসা করুন। গামছা? শান্ত মহা উৎসাহে মাথা ঝাঁকালো। হ্যাঁ গামছা, গ্রামের অর্গানিক গামছা নিয়ে শহরে সাপ্লাই দিবেন। আপনি চাইলে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে চাই। মনে করেন যত দৌড়াদৌড়ির কাজ সব আমার। দীক্ষা কি বলবে ভেবে পেল না। তার হাসি পাচ্ছে, কিন্তু বেচারা এমন আগ্রহ দেখিয়ে বলছে, হাসলে পরে মনে কষ্ট পেয়ে বসবে। তাই সে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে কোনো মতে কথা কাটল। আচ্ছা ভেবে দেখি আগে, প্রস্তাব সুন্দর। শান্তর বুক গর্বে 2 গুণ ফুলে উঠল। তার বুদ্ধিটা দীক্ষার পছন্দ হয়েছে।
আর কি চাই তার? গল্প করতে করতে অনেকটা সময় গড়ালো। যাওয়ার পথে বকুল শান্তর কাছ থেকে পিঠার বাটিটা নিতে গেলে শান্ত বলল, পিঠা মজাই হয়েছে রে, আরেকবারই এনে দিস। উত্তরে গম্ভীর মুখে বকুল জানালো, আর খাওয়া লাগবে না, গামছার ম্যানেজার হয়েছে না, সেদিকে মনোযোগ দেন। প্রায় রাগ দেখিয়ে বাটিটাকে কেড়ে নিল সে। তারপর গটগটিয়ে হাঁটা ধরলো। শান্তের ভ্রু কুঁচকে গেল মুহূর্তে। অকারণে এই মেয়ে তাকে রাগ দেখালো কেন? শান্ত বিড়বিড়িয়ে স্বগতোক্তি করলো, আর কিছু থাক বা না থাক, রাগটা একদম 16 আনা বইরা দিচ্ছে মাবুদে। মাইয়া মানুষ, হ্যাঁ। পরন্ত বিকেল বেলা। শিশির দাঁড়িয়ে আছে ওদের বাসার মেইন গেটের সামনে। কলিং বেল টিপতে চেষ্টা করছে অনেকক্ষণ যাবৎ, কিন্তু পারছে না। কেন যেন একটা জড়তা কাজ করছে মনের মধ্যে। মাত্র 2 দিন হবে এই বাড়ি থেকে বিতাড়িত হয়েছে সে, কিন্তু এতেই মনে হচ্ছে কতগুলো বছর হয় আপন মানুষগুলির সাথে দেখা হয় না। তাদের কাছ থেকে সে সরে গিয়েছে দূরে, বহু দূরে। ভেতর থেকে শর্মিলার কণ্ঠ ভেসে আসছে। সে তার বাচ্চাকে কিছু একটা নিয়ে বকছে ভীষণ। সেই সঙ্গে শোনা গেল সাইমা বেগমেরও কণ্ঠস্বর। শর্মিলাকে মানা করছেন, ও ছোট লোক মানুষ, কি বোঝে বড় বৌমা, থাক আর বইকো না তো। শিশিরের হঠাৎ করেই মনটা ভারী হয়ে উঠল। নিজেকে পরিবারের দূরের একজন মনে হতে লাগলো, অথচ তারই মা, তারই ভাবি। হঠাৎ মুখের উপর দরজাটা খুলে যেতেই শিশিরের ভাবনার গতিপথ বন্ধ হয়। সে অবাক হয়ে দেখে রুমেল সামনে, ফিটফাট ড্রেসে কোথাও একটা বেরোবে মনে হয়। তুই? চমকে ওঠে রুমেলও। শিশির থতমত খাওয়া চেহারা নিয়ে তাকিয়ে রয়েছে, কি বলবে বুঝতে পারছে না। তুই এইখানে কেন? রুমেলের কণ্ঠস্বর হঠাৎই কঠিন হয়ে ওঠে। হ্যাঁ তুই এইখানে কেন, কি চাইতে আসছিস? ভেতর থেকে সাইমা বেগমও এগিয়ে এলেন এবারে। শর্মিলাও আছে, কোলে বাচ্চা। একটা তফাতে দাঁড়িয়ে শিশির মায়ের দিকে তাকালো। স্কুলে মারামারি ঝগড়া করে আসার পর যেভাবে আহ্লাদি ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে একটুখানি আদরের আবদার করে বাচ্চারা, ঠিক সেভাবে। বড় ভাইয়া না হয় তার উপর রাগ করে আছেন, কিন্তু মাও কি একবার ভেতরে ডাকবে না? 2টা খেতে সাধবে না? মা কি জানে তার শিশির এই 2 দিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছে না? অথচ একটা সময় ছিল একবেলা খাবার মিস দেওয়ার সুযোগ থাকতো না মায়ের কারণে। ধরে বেঁধে মেরে পিঠে হলেও খাওয়াতেন সাইমা বেগম। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কির জন্য আসছিস এইখানে বল? ভেতর থেকে শর্মিলা কটাক্ষ গলায় বলে উঠল, তোমার নতুন বউ ভিকে গেছে নাকি শিশির? সেই প্রশ্নের জবাবে তার দিকে একবার তাকালো না শিশির। তার দৃষ্টি শুধুমাত্র সাইমা বেগমের ওপরই নিবদ্ধ। চোখ জোড়ার অসহায়ত্ব যেন বোঝাতে চাইছে আজ কতটা রিক্ত, শূন্য, ক্লান্ত শিশির। মায়ের সান্নিধ্য পেতে চাইছে তার বুভুক্ষ বক্ষস্থল। সাইমা বেগম বুঝলেন কিনা কে জানে, তিনি শর্মিলাকে ডেকে উঠলেন, ও বোধহয় ওদের জামা কাপড় নিতে আসছে, ওকে দিয়ে দাও। ছেলেকে ত্যাগ করে দিছি, ওসব দিয়ে করব কি? দিয়ে দাও বড় বৌমা, সব দিয়ে দাও। আর ওই মেয়েটার যা যা আছে তাও বের করে দাও। আর রুমেল, ওকে বলে দে সব যেন একেবারে নিয়ে যায়, বারবার যেন আমার দুয়ারে এসে এভাবে না দাঁড়ায়। আমি মন থেকে মুছে ফেলেছি শিশির নামের আমার কোনো সন্তান ছিল, তাই ওর চেহারাটা বারবার দেখে সে কথা মনে করতে চাই না আর। তাই ক্লান্ত ও দুর্বল ভঙ্গিতে হেঁটে চলে গেলেন সাইমা বেগম। শর্মিলা দরজায় এসে দাঁড়ালো। আসো, ভেতরে আসো, কি কি লাগবে নিয়ে যাও ভাই, আর তোমার বউয়েরও যা যা আছে সব নিয়ে যাও। আমরা তো ছোট লোক না, এসব রেখে কি করব? আর মা কি বলছেন শুনছো না? যা লাগে একেবারে নিয়ে বিদায় হও, আর আসবে না। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে রুমেল বেরিয়ে পড়লো। এরপর শর্মিলাও এগিয়ে গেল শিশিরদের বেডরুমের দিকে। হয়তো সব বের করে দেবে সত্যি সত্যি। এর জন্যও তো এসেছিল শিশির, জামা কাপড় না, তবে নিজের সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য। সেখানে বোনাস হিসেবে জামা কাপড় ব্যবহার্য সবই পাচ্ছে। তার তো খুশিতে আত্মহারা হবার কথা, অথচ শিশির অবাক হয়ে লক্ষ্য করলো তার বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে জ্বলছে। মনে হচ্ছে কিছু একটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চোখ জ্বালা করছে, পানি জমেছে নাকি? চারপাশ ঝাপসা ঝাপসা কেন? শিশির মায়ের ঘরের দরজার দিকে তাকালো, ভেতর থেকে বন্ধ। সে যাওয়ার সময়ও এই দরজার দিকে তাকালো, অথচ সাইমা বেগম একটিবারের জন্য দরজা খুলে ছেলের মুখ দেখলেন না। আর দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যেতেই শর্মিলা নাসিকাপথ ভেদ করে একদম পাতলা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
শিশিরের পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল বাইরে। শর্মিলা ঘুরে তাকালো সাইমা বেগমের দিকে। তিনি নিঃশব্দে এসে ঘরের দরজা ধরে দাঁড়িয়েছেন, চোখ দুটো অবাধ খোলা, মুখে কঠিন ভঙ্গি, কিন্তু চোখের কোণে জল টলটল করছে, কেমন এক ধরনের কাঁচা চাপা জলা। শর্মিলা চাপা স্বরেই বলল, মা, আপনি কি একটু বসবেন? আপনার শরীরটা তো কাঁপছে। সাইমা বেগম তার দিকে তাকালেন, কিন্তু সেই দৃষ্টিতে কোনো কোমলতা নেই, বুক ভরা একটা চেষ্টা সবকিছু শক্ত করে চেপে রাখার। আমি ভালো আছি, ভালো আছি আমি। গলায় অদ্ভুত একটা কাঁপুনি হলো কথাটা বলার সময়। শর্মিলা দ্বিধা নিয়ে বললেন, মা, আপনি একটু বেশিই করা কথা বললেন না? সাইমা বেগম চোখের পাতা নামিয়ে ফেললেন, 1 মুহূর্ত 2 মুহূর্ত, তারপর ধীরে ধীরে বললেন, যা বলেছি ঠিকই বলেছি। ছেলে যদি নিজের ঘরের মান রাখতে না পারে, নিজের সংসারের সম্মান রাখতে না পারে, তবে মা হয়ে কি করব আমি? আদর সোহাগ, আমি যে সোহাগ করেছি এতদিন, তার ফল তো আজ দেখছি। কথাটা বলে শেষ হতেই তাকে মনে হলো যেন নিজের বুকেই কেউ চাবুক মারলো। বুকে হাত চেপে ধরলেন তিনি খুব আস্তে, অথচ মুখ থেকে সেই রকমই অটল কঠিন। শর্মিলা কাছে গিয়ে বলল, বের হওয়ার সময় বারবার আপনার দরজার দিকে তাকাচ্ছিল, একটু না হয় বের হয়ে। চুপ! কথাটা এত দৃঢ়ভাবে বেরোলো যে শর্মিলা নিজেই চমকে গেল। সাইমা ধীরে ধীরে দেয়ালের দিকে ফিরলেন, চোখ তুলে তাকালেন ছাদের একটা জায়গায়, যেন ওখানে শিশিরের সব খেলার স্মৃতি, সব দুষ্টুমি গুজে রাখা আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে গেল, গলা শুকিয়ে আসছে, খুব নিচু স্বরেই বললেন, আমি দেখিনি, শুনছিস? ও আমার দরজায় দাঁড়ায়নি, আমার দিকে তাকায়নি, আমি কিছুই দেখিনি। শর্মিলা বুঝে গেল এই কঠিন মা আসলে নিজের ভেতরেই নিজেকে শাস্তি দিচ্ছে। শর্মিলা আস্তে আস্তে বলল, একটু না হয় বেরোতেন, আবার আসে কিনা। সাইমা বেগমের গলার ভেতরটা একদম শুকিয়ে গেল। তিনি খুব দ্রুত মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন, যেন কারো চোখে ধরা না পড়ে যায়। তার চোখ ভরে ওঠা মমতাময়ী অশ্রুজল। কান্না চেপে বললেন, ওকে দেখলে আমার দুর্বলতা বাড়বে, আর আমি মায়ের দুর্বলতা দেখালে সংসার ভাঙবে শর্মিলা। চোখে 1 ফোঁটা পানি জমে উঠল, কিন্তু তিনি হাতের পেছন দিয়ে তা মুছে ফেললেন, এত তাড়াতাড়ি যেন কোনো প্রমাণ রাখতেই চাইছেন না। ওর ভুলে আমার নাম ডুবে গেছে, আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছিল তখন। তুমি জানো বড় বৌমা, ওকে ভেঙে দিতে চাই আমি, কিন্তু ওকে যদি বারবার দেখি আমার মন ধুলে যাবে বড় বৌমা, ভেঙে পড়বো আমি। মা হয়ে যদি আমি শক্ত থাকতে না পারি, সংসারটা দাঁড়াবে কিভাবে আবার? কি এক ঝড় শুরু হলো, আপনি রাতেও ঘুমাতে পারেন না। এই দুটো রাতই আপনি জেগে জেগে কাটিয়েছিলেন। এমন করলে আপনি কি সুস্থ থাকবেন মা? কি করব বলো, রাতে ঘুম আসে না, মনে হয় দরজায় কেউ দাঁড়িয়ে আছে, মনে হয় আমার ছেলেটা ডাকতেছে, আবার মনে হয় ও সত্যি এসেছে আমার দুয়ারে, কিন্তু আমি দরজা খুলিনি। এবার তিনি একটু কাপা হাতে কপাল চেপে ধরলেন, ভাবুক গলায় বললেন, জীবনে অনেক বড় কোনো পাপ করেছিলাম বলেই বিধাতা আমায় এত বড় শাস্তি দিচ্ছেন, তাই না বড় বৌমা? এটাই আমার শাস্তি, মা হয়ে ছেলে ত্যাগ করা, এটা শাস্তি ছাড়া আর কি? শর্মিলা ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসে পড়ল, একটুখানি সাহস করে হাত রাখলো তার কাঁধে। মা, হয়তো সময় হলে সব ঠিক হয়ে যাবে, আপনি একটু শান্ত হন। শান্তই আছি বড় বৌমা, আমি শান্তই আছি, কিন্তু আমার ভয় হচ্ছে, প্রচণ্ড ভয়। ও না আবার এসে আর দুয়ারে দাঁড়ায়। আমি চাই ও আর কখনো না আসুক। এই শিশিরকে আমি কোনোদিন দেখতে চাই না আমার চোখের সামনে, কখনো না। কথা বলতে বলতে তার ঠোঁট কেঁপে উঠল। একবার শুধু খুব নিচু স্বরে নিজেকেই যেন বলল, মা হয়ে আমি ওরে ক্ষমা করেও ফেলতে পারি, তাই দূরে থাকলেই ভালো। তারপর সোজা হয়ে দাঁড়ালেন, মুখের কঠোরতা আবারও আগের মতো ফুটে উঠল। একটি দৃঢ় অচল শূন্য মুখ, সব মমতার নিচে লুকানো গভীর কষ্টটুকু যেন চেপে রেখেছেন সরু একটি সোনার বাক্সে, যার চাবি তিনি কাউকে দেবেন না। গটগট করে হেঁটে গেলেন নিজের ঘরে, দরজা আটকে দিলেন আবারও। শর্মিলা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারল না, মনে মনে বলল, আহ শিশির,
তোমায় ত্যাগ দিয়ে তোমার জন্মদাত্রী মা কতটা কষ্টে আছে যদি তুমি জানতে। তোমার করা একটা ভুলে কতগুলো মানুষের জীবন এলোমেলো। এর মাসুল কি করে দেবে শিশির? শিশিরের দিনগুলো এখন ফ্যাকাশে রংহীন। সকালে ঘুম থেকে উঠে সে বুঝতে পারে আজও সে একই দুঃস্বপ্নের ভেতর আছে। সেই চুপ করে থাকা ঘর, সেই চার দেয়ালের ভেতর বন্দি এক পুরুষের নিঃশব্দ দীর্ঘশ্বাস। মায়ের বাসা থেকে সবকিছু নিয়ে আসা 4 দিন পেরিয়ে গেছে, অথচ তার বুকের ভেতর ভারটুকু যেন আরো গভীর হয়েছে। ঘরের বাতাসে একটা দম বন্ধ করা স্থিরতা। মেঝেতে ছড়ানো কয়েকটা কাগজ, সার্টিফিকেট, পুরনো ছবি, কিছু জামা কাপড়। সেগুলো গোছানোর শক্তিটুকু তার নেই। চায়ের কাপটা টেবিলের এক কোণে পড়ে আছে, অর্ধেক চা ঠান্ডা হয়ে কালচে বর্ণ ধারণ করেছে। শিশির চুপচাপ জানালার ধারে বসে থেকে বেশিরভাগ সময়। জানালার বাইরে সন্ধ্যার আলো ঢুকে পড়ে, ধুলো ভাসে বাতাসে, দূরের গাছের পাতারা ঝিরঝির করে দুলছে। কিন্তু শিশিরের মন যেন সেই দুলুনি অনুভবও করতে পারে না। মায়ের সেই ঠান্ডা শীতল পাথর চাপা দৃষ্টিটা বারবার তার চোখে ভাসে। কতবার ভাসে? দিনে 10 বার? না, তার চেয়েও বেশি। মুখ ফিরিয়ে নেওয়া সেই দৃষ্টি, দরজা না খোলা সেই মুহূর্ত প্রতিটা হৃদয়ের ভেতর খোঁচা দেয়। দগদগে ঘায়ের ওপর বারবার লবণ ছিটানো হয় যেন। এসবের মাঝেও তৃণার যেন আলাদা একটা দুনিয়া। ওর সঙ্গে আজকাল শিশিরের খুব একটা কথা হয় না। শিশির নিজেই কথা বলতে পারে না, কণ্ঠে শব্দ উঠে আসে না, মুখ খুললেই কান্না নামতে চায়। তৃণা জোরাজোরি করে বলেছিল বাসা থেকে ওর ফোনটা এনে দিতে। শিশির তখনও ভেবেছিল হয়তো তৃণা তার পাশে দাঁড়াবে, কিছুটা মমতা দেখাবে, একটা দুইটা কথা বলবে। কিন্তু ফোন পাওয়ার পর তৃণা যেন আবারও নিজের দুনিয়ায় হারিয়ে গেল। দুপুরবেলা তৃণা বিছানায় পা গুটিয়ে বসে স্ক্রল করে ফেসবুক। হাসির ইমোজি, ভিডিও, বন্ধুদের ছবি। কখনো গিক গিক করে হাসে, কখনো কারো সঙ্গে মেসেঞ্জারে লেগে থাকে। ফোন পেয়ে যখন মাকে ফোন দিয়ে গালাগাল খেয়েছিল, শুধুমাত্র ওই একদিনই মন খারাপ করে বসেছিল। পরদিন আবার সব আগের মতো। ঘরে তৃণার হাসির শব্দ ভেসে বেড়ায়, আর তার ঠিক বিপরীত কোণায় শিশিরের নীরবতা ঘনীভূত হয় আরো বেশি। শিশির বিছানার কিনারায় বসে থাকে, কোনোই হাঁটুতে রাখা, 2 হাতের আঙুলগুলো সজোরে চেপে ধরে। মন শুধু একটা কথাই বলে, এবার কি করবে, কিভাবে দাঁড়াবে। খালি ঘরের ভেতরে তার প্রশ্নগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। মনে হয় যেন জীবন তাকে খুব মুখ থোবড়ানো অবস্থায় ফেলে রেখে হেসে পালিয়ে গেছে। সব গুছিয়ে ফেলতে হবে, জীবন, সম্পর্ক, নিজের ভাঙা আত্মসম্মান। কিন্তু কোথা থেকে শুরু করবে? এমন কোনো মানচিত্র নেই যা তাকে পথ দেখাবে। তৃণা হয়তো চোখের কোণা দিয়ে তার দিকে তাকায় মাঝে মধ্যে, একটা হালকা বিরক্তির সঙ্গে, যেন ভাবে এত চুপচাপ কেন সে। কিন্তু শিশির কিছুই বলে না। তার ভেতর যে এত বড় ঝড় উঠেছে সেটা তৃণার রঙিন স্ক্রল করা পর্দায় দেখা যায় না। দুজনেই একই ঘরে, কিন্তু সম্পূর্ণ 2 পৃথিবীতে। একজনের মন জলে ডুবছে, আরেকজনের মন বাতাসে উড়ে যাচ্ছে। এভাবে কাটছে দিন। শিশির শুধু ভাবছে, আজ আমি শেষ, কিন্তু আবারও কি ফিরতে পারবো কোনোদিন? তার বুকের ভেতর চলে ভবিষ্যতের ভয়, অতীতের অপমান আর বর্তমানের শূন্যতা। তৃণা ভাত রান্না করতে শিখে গেছে, যদিও একটু নরম হয় এখনো, কিন্তু আগের মতো একদম গলে যায় না। সেই সঙ্গে ডালটাও রাখতে পারে। রসুনের পরিমাণটা ঠিকঠাক দিতে না পারলেও ঘোটাটা ভালো হয়। পাশের রুমে এক বড় আপা থাকেন, দীক্ষার বয়সী। সে তৃণাকে এইসব শিখিয়েছে, আবার ডিম দিয়ে ডালের একটা রেসিপিও দেখিয়েছে। আজ সেটাই রান্না করছিল সে। ওই আপা আবার একটু গরুর গোস্ত রেঁধেছিল, সেখান থেকে 1 বাটি তৃণাদেরও দিয়েছে। অনেকদিন পর আজ পেট ভরে খেয়ে দিয়ে ভাত ঘুমের জন্য শুয়েছে সে। শিশির অবশ্য খায়নি। জিজ্ঞেস করায় গম্ভীর মুখে বলেছে, রেখে দাও, খিদে লাগলে খাবো। তৃণা আর ঘাটায়নি। ওকে ঘাটাতেও আর ভালো লাগে না। কলেজ যাওয়া হয় না কতদিন, তৃণার ভালো লাগে না। এই ছোট খুপড়ি ঘরটায় ওর দম বন্ধ হয়ে আসে। মাকে ফোন দিয়েছিল কোনোভাবে বুঝিয়ে যদি গ্রামে ফেরা যায়। মা শুনলেনই না, বরং জাতা ভাষা গালিগালাজ করে মুখের ওপর ফোন রেখে দিলেন। তৃণাও জেদ করে আর দেয়নি। শুনেছে দীক্ষা গ্রামের বাড়িতে আছে, মায়ের কাছে। সেই মেয়ে আরও কেউ না, থাকুক বড় মেয়েকে নিয়ে। তৃণাও যাবে না। এসব 7-5 ভাবতে ভাবতেই চোখটা প্রায় লেগে এসেছিল ওর। বালিশের নিচে বিপ বিপ শব্দ হতে আচ্ছন্ন ভাবটা কেটে গেল। তৃণা ফোন বের করে দেখলো রাসেল মেসেজ পাঠিয়েছে। ওর খুব ভালো ফ্রেন্ড লিখেছে, দুপুরে খেয়েছিস? তৃণা রিপ্লাই লিখলো, তুই? সঙ্গে সঙ্গে উপাস থেকে রিপ্লাই হলো, না, খাইনি। কেন? এমনিতেই ভালো লাগছে না রে। রাসেল অনেকগুলো স্যাড রিয়াক্ট পাঠালো। তৃণা উদ্বিগ্ন বোধ করলো, তাড়াহুড়ো করে লিখলো, কি হচ্ছে বল আমাকে।
আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমার কাছ থেকে লুকাস না। রাসেল আবারও এক গাদা স্যাড ইমোজি পাঠালো। তার ভেতর কয়েকটা কান্নার রিয়াক্ট। ট্রিনার অস্থিরতা আরো বাড়লো। সে পরপর কয়েকবার রিকোয়েস্ট করতেই রাসেল ভীষণ করুণভাবে বলল, সমাপ্তি আমার সাথে চিট করছে দোস্ত। অবির কথা মনে আছে তোর? প্রথম কয়েকদিন অর্ণ স্যারের ক্লাসে আসছিল যে? হ্যাঁ, ওই নটো নেওয়ানের ছেলেটা। ওর সাথে সমাপ্তির ওরা আজকে একসাথে একটা রেস্টুরেন্টে দেখা করছে, দুজনে কিসও করছে। আমাকে আবার সে ছবি দিছে আর একজন। এখন বল, এইসব চোখের সামনে দেখে আমার কেমন লাগতেছে? আমি কি ঠিক আছি? আমি কি খেতে পারি? ট্রিনার বুক ভেঙে এলো। রাসেল খুব ভালো ছেলে, পাক্কা 3টা মাস যাবত ওকে দেখছে। এই 3 মাসে অনেক গাঢ় বন্ধুত্ব হয়ে গেছে দুজনার। ক্লাসের সবচেয়ে হাসি খুশি ছেলে রাসেল, সবাইকে মাতিয়ে রাখে। ওর এই স্বভাবেই তো ভালোবেসেছিল সমাপ্তি। আর এখন কিনা মানুষ কিভাবে জেনে বুঝে আরেকজনের হৃদয় ভেঙে গুড়িয়ে দিতে পারে? একটুও কি মায়া হয় না? লজ্জাও করে না? আহারে, কয়টা দিন কলেজে যায়নি, তাতেই কত কিছু হয়ে গেছে। ট্রিনার ভীষণ মন খারাপ লাগছে রাসেলের জন্য, কলেজে যেতে না পারার জন্য। সে রাসেলের মেসেজে একটা স্যাড রিয়াক্ট দিয়ে বলল, বাদ দে, রিলেশনই তো, ভুলে যা। কিভাবে বলবো টিনা? তুই তো জানিস আমি সমাপ্তিকে কতটা ভালোবাসছি। তুই দেখিস নাই আমাদের বন্ডিং? একদিনও টিফিন টাইমে ওকে ছাড়া আমি খেতে বসি নাই। ও যা চাইছে আমি ট্রাই করছি সব কিছু দেওয়ার। নিজে সিগারেট খাওয়া কমিয়ে ওর চটপটির পুস্কার বিল দিছি। আরও আজকে আই নো দোস্ত, বাট তোকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। তবে না খেয়ে থাকলে কি চলবে বল? জীবন এত সহজ না। সমাপ্তির চেয়েও ভালো কেউ আছে তোর লাইফে। আমার কথাটা মিলিয়ে নিস। মেবি। তোর খবর কি? ক্লাসে কবে আসবি? ট্রিনা একটা দীর্ঘশ্বাস ফেলল। ফোনের ওপাশে রাসেল সেটা দেখতে পারলো না। সবাইকে মিথ্যা করে বলেছে তার বোন খুব অসুস্থ হয়ে পড়ায় সে তার সেবা যত্নে আছে, তাই ক্লাস মিস করছে। সত্যিটা জানানোর মুহূর্ত নেই, কিভাবে বলবে? সবসময় গুছিয়ে চলা ট্রিনার লাইফ এই মুহূর্তে সবচেয়ে অগোছালো স্টেজে আছে। কিরে, সিন করে রিপ্লাই দিচ্ছিস না কেন? ট্রিনা চটপট লিখলো, আসবো, আবার শরীরটা একটু সারুক, তারপর। এই অবস্থাও ক্লাসে মন বসবে না। তোকে খুব মিস করি রে দোস্ত। তোর কাছে একটা আবদার আছে, রাখবি? বল। পসিবল হলে দেখা করতে পারবি? ঘন্টা খানিকের জন্য আমার এত ডাউন লাগতেছে। কাকে বলবো বল? তুমি আমার সবচেয়ে গুড ফ্রেন্ড। প্লিজ দোস্ত। ট্রিনা কি যে লিখবে, হতবিহ্বল হয়ে চেয়ে রইল ফোনের স্ক্রিনের ওপরে। ওদিক দিয়ে রাসেলের একের পর এক মেসেজ ভেসে উঠছে, সামনে রিকোয়েস্ট করে যাচ্ছে। বাধ্য হয়ে হ্যাঁ বলল ট্রিনা, তবে খুব অল্প সময়ের জন্য। রাসেল তাতেই খুশি হলো। ফোন বালিশের নিচে রেখে আবারও শুয়ে পড়ল সে। তবে এবারের ঘুম হলো না। নতুন ভাবনায় মগজ এলোমেলো। কিভাবে যাবে রাসেলের সঙ্গে মিট করতে? সেই মুহূর্তে ট্রিনার বাহুতে একটা হাত রাখলো শিশির। ট্রিনা চমকে উঠলো, সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে তাকালো। কি? শিশির ক্লান্ত গলায় বলল, ভাত পড়ো, ক্ষুধা লাগছে। ট্রিনা ধরফর করে উঠে বসে কাঠ গলায় বলল, নিজেরটা বেড়ে খান, সকাল থেকে কত কাজ করি, কাপড় ধুইতে ধুইতে আমার হাত শেষ, আর আপনি সামান্য ভাতটা বেড়ে খেতে পারবেন না? তুমি সবসময় এত মেসেজ দেখাও কেন ত্রিনা? আগে তো এমন ছিল না। তখন তো নরম শান্ত ভদ্রমের মতো থাকতে। এখন আমি নরম শান্ত ভদ্র মেয়ে। তো যেই সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছি, তাতে আপনি আর কি আশা করেন আমার কাছ থেকে? আপনাকে কোলে করে নিয়ে নাচবো? পড়াশোনা আমার চাঙ্গে উঠেছে, আপনার জবটাও নেই, কোথাও ট্রাইও করবেন তা না, সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছেন, বিয়েটাও করছেন না। এসবভাবে কি দিন যায়? আমার কোনো ফিউচার নেই। কে বলেছিল বাল পাকলামি করে এখনই সব কিছু ফাঁস করে দিতে? যদি ম্যানেজ নাই করতে পারেন তাহলে গোপন রাখতেন। আপনার মোহে পড়ে আমার লাইফটা শেষ। কি যে আছে আমার কপালে কে জানে। এক নাগারে বিরতিহীনভাবে বলে থামলো ট্রিনা। বুক ভরে দম টেনে নিল। শিশিরোর কাছে এগিয়ে এলো, গলার স্বর সামলে বলল, আমিও তো তোমার মতো সিচুয়েশনে আছি, তাই না? আমার সাথে যা হচ্ছে তা কি এক্সপেক্টেড ছিল বলো? তবু আমি তো তোমাকে ফেলে দিইনি, ছেড়েও যায়নি। সময় চেয়েছি সবটা গুছিয়ে নেওয়ার জন্য।
তো গোছান, গোছানোর হলে কাছে আসবেন। ট্রিনা সরে শুয়ে পড়ল। শিশির ওর গায়ের ওপর দিয়ে হেলে পড়ে বলল, তোমার কি আমার কাছে একটু আসতে ইচ্ছে করে না? আগে তো তোমার চোখে আমার জন্য আকুলতা দেখতাম, এখন সেসব কই? ট্রিনা চোখ বন্ধ করে কঠিন গলায় জবাবে বলল, জাহান নামে, যেদিন বিয়ে করবেন সেদিন। বিয়ের আগে একসাথে এক বিছানা থাকতে পারছো, আর কাছে আসতে পারছো না? না, পারছি না। মেয়েদের এই একটাই অস্ত্র। এটা জেনে গেলে আপনি তো আমাকে ছুঁড়ে ফেলবেন, তা কি এর কোনো গ্যারান্টি আছে? আমি বোকা, কিন্তু এতটাও বোকা নই। আগে বিয়ে, তারপর। আমি যদি জোর করে তৃণা, ভুলে যাও না আমি কিন্তু ম্যারিড পারসন। এসব সামলে আমার থাকতে কষ্ট হয়। ট্রিনা আবারও উঠে বসলো। হলে হোক। ট্রিনা ধমকের সুরে বলল আবারও, জোর করলে হাত পা ভেঙে দিব একদম। আমাকে একদম নরম ভাববেন না। ওর দিকে অপলক চোখে তাকিয়ে রইল শিশির ক্ষণকাল, তারপর হো হো করে হেসে উঠল শব্দ করে। ট্রিনার ভ্রু কুঁচকে গেল। এখানে হাসার কি হলো? মাত্রাতে গেছে নাকি? গেছেই তো। না গেলে তোমার মোহটাকে কেন রিয়েল ভাবলাম বলো তো? তুমি তো আমাকে ভালোই বাসোই নি, আমার প্রতি কোনো টানই অনুভব করনি। যা করেছ তা কেবল মাত্র একটা সাময়িক আবেগ থেকে, তাই না? আজ কয়টা দিন কি ভয়ানক বিষণ্ণতে ডুবে রয়েছে আমি। একটা বার্তা এসে কপালে হাত রেখে জানতে চাইলে না, মন ভালো করে দিলে না, একটু কাছেও আসলে না। ট্রিনা অপ্রস্তুত হয়ে উঠল। চোখ সরিয়ে নিতে শিশির ওর থুতনিটা উঁচু করে তুলল। কি হলো, এখন মুখে কথা নেই কেন? আমি না তোমার হাজব্যান্ড হব, তোমার ভালোবাসার মানুষ হব? আমার জন্য তুমি তো যুদ্ধ করছো, তাহলে কেন আমার প্রতি তোমার করুণাও নেই? সহানুভূতি তো দূরের কথা। বলো তৃণা, উত্তর দাও। দিশেহারা বোধ করছে সে, কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না। শিশিরের প্রতি তার একটা তীব্র আকর্ষণ তৈরি হয়েছিল, এই কথা সত্যি। কিন্তু এই জীবনটা ভালো লাগছে না, এই স্ট্রাগল পিরিয়ডটা সহ্য হচ্ছে না। বারবার মনে হচ্ছে একটা বড় ভুল করে ফেলেছে সে। কিন্তু এই কথাগুলো একান্তই ট্রিনার ব্যক্তিগত খামে আটকে রেখেছিল। শিশিরকে বুঝতে দিতে চায়নি। যদি শিশির রাগের মাথায় তাকে মাঝ রাস্তায় ফেলে চলে যায়, এখন তো মায়ের কাছেও ফিরে যাওয়া সম্ভব না। কিন্তু শিশির ঠিকই বুঝে নিয়েছে যা বলতে চাইনি ট্রিনা। এখন কি করবে ট্রিনা? যদি শিশির ওকে চলে যেতে বলে, কোথায় যাবে? দীক্ষাকে চাইলেই আবার ফিরিয়ে আনতে পারবে শিশির, আর ওকে ফিরিয়ে আনলে বাড়িতেও উঠতে দিবে ওনার মা। মাঝখান থেকে ট্রিনার পিছে বাঁশ, হাতে হারিকেন টাইপ অবস্থা হবে। ট্রিনার সত্যি দিশেহারা লাগছে। নিজের অস্বস্তি অশান্তিতে এতটাই ডুবেছিল যে শিশিরের দিকটা একদম দেখা হয়নি। বলা ভালো দেখা হয়েছিল, কিন্তু পাত্তা দিতে ইচ্ছে করেনি। শিশির ট্রিনাকে ছেড়ে দিল। ঠোঁটের কোণে একটা নাই নাই হাসি তার, যেন ওর গোপন জিনিস জানতে পেরে বড্ড আনন্দই পেয়েছে সে। ট্রিনা বুদ্ধি খাটালো। কিছু কিছু পুরুষ মানুষ নারীর আহ্লাদ অগ্রাহ্য করতে পারে না, শেষে সেই ক্যাটাগরিতে পড়ে। তাই ট্রিনা ওর গলা ধরে ঝুলে পড়লো হঠাৎ করে। শিশির চমকালো, ওর পুরুষালী বুকে মুখ ঘষে বলল, আপনি আমাকে এত ভুল বোঝেন। আপনার জন্যই তো আমার এই হাল, তাই না? আমি কি এইভাবে থাকছি কোনো দিন? আমার ফ্রেন্ডটা আমাকে পাপাস প্রিন্সেস বলে ডাকতো সবসময়। তখন এত খারাপ পজিশনে আসিনি আমি। পড়াশোনাটাও অফ, আর আমার কি একটা সংসার করার বয়স? সব মিলিয়ে আমি নিজে কতটা ডিপ্রেশনে পড়ে আছি, আপনি কি সেটা কখনো বোঝার চেষ্টা করেছেন? করেননি তো। ট্রিনা কেঁদে ফেললো শিশিরের বুকে মুখ লুকিয়ে। ফোপাতে ফোপাতে বলতে লাগলো, সবাই আসলে নিজেরটাই দেখে, অন্যটা দেখে না। আমার কেমন লাগে এই ছোট্ট খুপড়ি ঘরে আমি জানি। কোথাও একটু বের হতে পারি না, কথা বলার একটা মানুষ পাশে পাই না। আপনি সারাদিন মুখ গামড়া করে বসে থাকেন। অনলাইনে আমার ফ্রেন্ডদের ঘোরাঘুরি লাইফস্টাইল দেখে দেখে আমি নিজের ফেলে আসা জিনগুলোর কথা বারবার মাথায় আসে, আর মানসিকভাবে ট্রমাটিক লাগে। এগুলো আমি কাউকে বলতে পারছি না, বোঝাতেও পারছি না। আপনিও বুঝলেন না, ভালোই। শিশির থতমত খেলো। হতবিহ্বলভাবে ট্রিনার কান্না দেখতে লাগলো। আহারে মেয়েটা, সত্যি তো। শিশির ভাবতে লাগলো, ট্রিনার বয়স কত? 18 ক্রস করে 19-এ পড়েছে কয়দিন আগে। জন্মদিনের কেক কাটলো সবাই মিলে। এই মেয়েটার এখন হেসে খেলে উড়ে বেড়াবার বয়স। কত বড় ধাক্কাটাই না খেতে হয়েছে। কী জন্যে? তাকে ভালোবেসে, তার সঙ্গে থাকতে চেয়ে। মেজাজ তো এমনি এমনি খিটখিটে থাকে না সারাদিন, কারণ আছে। সে কারণটা কেন দেখলো না শিশির? উল্টো তাকে দোষারোপ করলো। শিশির দুহাতে জড়িয়ে ধরল ট্রিনাকে। ওর মুখটা তুলতে চাইলে ট্রিনা মুখ তুলল না, বারবার গুটিয়ে রইল ছোট বেড়ালের মতন। শিশির হাতের বাঁধন আরো শক্ত করে বলল, আই এম সরি জান, প্লিজ সরি, এভাবে কেঁদো না।
আমার কিন্তু সহ্য হচ্ছে না। আমার মাথাটাও তো ঠিক নাই। কে থেকে কি বলে ফেলেছে? সরি জান পাখি, প্লিজ। বোকা শিশির টিনাকে ছোট বিড়ালের সঙ্গে তুলনা করে নিজে ক্ষমা চাইতে গিয়ে মুখে ফেনা তুলে ফেলল, অথচ ভুলেই গেল সুযোগ পেলে এই বিড়ালই কাঁটাসহ আস্ত মাছ খেয়ে ফেলতে পারে। 4 দিন পরের বিকেল। শান্ত আজ সত্যি সত্যি অনেকটাই ভালো হয়ে উঠেছে। শরীরের জ্বরটা কাটতেই মনে হলো ওই বাড়িটায় না গেলে চলবে না। মনে হচ্ছে কেউ তাকে টেনে নিয়ে চলেছে ওদিকে। দরজার সামনে গিয়ে দাঁড়াতে দীক্ষা হাসি মুখে ডাক দিল উঠোন থেকে। আরে আপনি আছেন কেমন? শরীর ঠিক আছে? শান্ত জড়সড় হয়ে জবাব দিল, জি জি, এখন পুরোপুরি ফিট, একেবারে চমলক্ষ। যাক, তাহলে তো ভালোই। কাজল বলেছিল আপনার নাকি খুব জ্বর, বিছানা ছাড়তেই পারছেন না। জি জি, আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো। নাকি সেই দিন সেই পুকুরের আচার খাওয়াটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো? দীক্ষা মিটিমিটি হাসতে লাগলো। শান্ত আরো গুটিয়ে গেল। সে সঙ্গে চোখে পানি চলে এলো সামান্য। তার এই এক সমস্যা, একটু কষ্ট পেলেই চোখে পানি চলে আসে। সে তড়িঘড়ি মাথা নিচু করে নিল। দীক্ষা দেখলো আরো কেলেঙ্কারি। দীক্ষা আরো 2-4টা খোঁজ খবর নিল, তারপর ভেতরে গিয়ে বসালো। শান্তের মনটা একটু হালকা হলো, কিন্তু একটা জিনিস সে বেশ স্পষ্ট বুঝলো, বকুল আজ তাকে সম্পূর্ণ এড়িয়ে চলছে। না চোখ তুলে দেখছে, না কথা বলছে, যেন রাগে মুখ আলকাতরা মেখেছে। শান্ত বার কয়েক কাশির ভান করলো। আশায় ছিল বকুল হয়তো বলবে, কি হয়েছে? আবার গলা খারাপ? আদা চা দেবো শান্ত ভাই? কিন্তু না। বকুলের ঠান্ডা মুখ দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর মানুষ যদি কেউ থাকে সেটা শান্তই। মাথা নিচু করে কুলোয় চাল খুঁজছে বিরামহীনভাবে। কিছুক্ষণ পর দীক্ষা রান্নাঘরের দিকে যেতেই সুযোগ বুঝে শান্ত উঠোনের কোণে বসা বকুলের কাছে গিয়ে বলল, এ শুন, তোর কি হয়েছে রে? আমার দিকে একবারও তাকাচ্ছিস না? বকুল ছোট করে তাকালো। আপনি কি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ নাকি যে তাকাতেই হবে? শান্ত বিরক্ত হলো। আচ্ছা ধরলাম আমি সবচেয়ে সুন্দর মানুষ না, কিন্তু মানুষ তো। 4 দিন জ্বরে পড়েছিলাম, একটা বড় জিজ্ঞেস করতে মন চাইলো না? বকুল হাত গুটিয়ে দাঁড়ালো। শরীরে জ্বর ছিল নাকি গামছার ব্যবসায় লাভ ক্ষতির হিসাব করতে গিয়ে মাথা গরম হয়েছিল? শান্ত চোখ বড় বড় করে তাকালো। ওমা, 4 দিন ধরে জ্বরে আমি হয়রান হয়েছি, আর তুই? হয়রান হয়েছেন নাকি? গামছার ম্যানেজার হওয়া এত চাপের বুঝছি। শান্ত এবার হাল ছেড়ে দিয়ে গম্ভীর মুখে বলল, দেখ, গামছা একটা সম্মানজনক ব্যবসা, সবকিছুর সাথে তোয়াক্কা করতে নেই। বকুল শুষ্ক মুখে বলল, আমি তো আক্কা করার কে? বড় মানুষদের বড় বড় বিজনেস। যান গিয়ে আপার কাছে গিয়ে বলেন, আপা, গামছার সাপ্লাইয়ের ফাইলটা আনেন, রেডি করি। শান্ত হেসে ফেলল। তুই আমার খেপানোর জন্য জন্মাছিস নাকি? বকুল ঠোঁট উল্টালো। না, আমি আপনার বিয়াই নাকি? শান্ত গভীর ভাব করার চেষ্টা করেই বলল। দেখ, আমার রাগ কিন্তু খুবই খারাপ। বকুল দমকা হাসলো। আপনার রাগ? ওটাতে আমি গামছা ছুঁড়ে মারি। শান্ত হাত তুলে বলল, সত্যি কইতাছি, আর একবার যদি আমারে আরেকটু খেপাস, এখনই এখানে গামছা মারার প্রতিযোগিতা শুরু করে দেব। ওমা, গামছা মারার প্রতিযোগিতা? আমাদের বাড়িতে গামছা আছে 3টা, একটা পুরান, একটা ছেঁড়া, একটা দীক্ষা আপার। কোনটা দিয়ে মারবেন বলেন, নিয়ে আসি। তোরে 3টা দিয়ে বাংলা ওয়াশ দেব বেডি। কি একটা কথা বললাম, সেইটা নিয়ে আমার চূড়ান্ত অপমান। বকুল এবার সত্যি সত্যি হেসে দিল। রাগ ভেঙে মুখটা একটু নরম হলো। শান্ত ভ্রুকুচকে বলল, এখানেই শেষ, আর একবার আমারে গামছার বিষয়ে কিছু বলবি না। আর শুন, আমি সিরিয়াস অসুস্থ ছিলাম, একবার কেমন আছি জিজ্ঞেস করা ভদ্রতা। অবশ্য তুই আর ভদ্রতা দুটা পাহাড়ের দু ছোড়া অবশ্য। বকুল মুখ ভাঁচালো, আবার নিচু হয়ে নিজের কাজে বসে গেল। শান্ত উবু হয়ে দেখতে লাগলো। দীক্ষা এগিয়ে এলো সেই সময়। দুজন ঝগড়া করছিলেন নাকি? রান্নাঘর থেকে দেখলাম। আপনি পারেনও বটে, বকুলকে ধরে চট্টর দিয়ে বসেন। বকুল কিছু বলার আগে শান্ত দ্রুত বলল, না না, আমরা তো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। বকুল গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আপা, ব্যবসা বাণিজ্যের আলোচনা। শান্ত পেছন দিকে কিরমির করে তাকালো, মনে মনে শুধালো, নাতির মাইয়া। বকুল বুক চেপে হাসি থামানোর চেষ্টা করে। সকাল থেকেই দুশ্চিন্তায় মাথার ভেতরটা ভার হয়ে আছে ট্রিনার। একবার ঘরে আসছে তো আবার গিয়ে দাঁড়াচ্ছে ছাদে।
কিছুতেই ভেবে পাচ্ছে না কিভাবে শিশিরের থেকে বাইরে যাওয়ার পারমিশন নেবে সে। ট্রিনা গিয়ে সহেলির দরজা ধরে দাঁড়ালো। সহেলি পাশের রুমে থাকা দীক্ষার বয়সী ভাড়াটিয়া, সে ঘর মুছছিল। ট্রিনাকে মনমরা অবস্থায় দেখে বলল, আরে কি হয়েছে তোমার? মুখ গোমরা করে রাখছো কেন? জামাইয়ের লগে আবার কাইজা করছো নি? ট্রিনা শুকনো হাসি হাসলো। না না, এসব কিছুই না। তাহলে কি হয়েছে? জামাইয়ের কাম নাই দেখা মন খারাপ করতেছো? আরে বোকা মাইয়া, সংসার জীবন কি এত সহজ? আমি যখন প্রথম তোমার ভাইরে নিয়ে ঢাকায় আইলাম, কোথাও কোনো কাম নাই, পকেটে একটা টাকাও নাই। 600 টাকায় ভাড়া নিলাম এক ছনের ঘর, দুই পাশে কোনো রকমের টিন দাঁড় করানো। তারপর তোমার ভাই কত পরিশ্রম করলো, কি গাধার খাটুনি, যা পায় তাতেই ঝাঁপ দিয়ে পড়তো। এমনই কইরা একটা একটা মাল সাবানা করছি। আজকে এই ভালো পর্যায়ে আসি, একদিনে কিছু হয় নাই বুঝছো? আর এত ডরাইও না, তোমার ভাইরে আমি বলছি তোমাকে কথা, কয়েকদিন পর তার নতুন বিল্ডিং এর কাম ধরবো, তখন আরো লোক লাগবো। তোমার জামাইরে নিয়ে যাইতে কমুনি, রোজ 800 টাকা দিব শুরুতে, আস্তে আস্তে বাড়বো, খারাপ কি? সহেলি আপন মনেই বকর বকর করে যাচ্ছে। ট্রিনা সেই সব মন দিয়ে শুনছেও না। তার মেজাজ অত্যাধিক খারাপ লাগছে। একবার ভাবছে রাসেলকে মানাই করে দেয়, কিন্তু পর মুহূর্তে আবার পারছে না। একটু বেরোতে পারলে ভালো হতো। কয়টা দিন এই একটা ছোট খুপড়ি ঘরে থাকতে থাকতে মন টুন একদম বিষিয়ে উঠেছে। আর ভালো লাগছে না। বাইরের খোলামেলা আলো বাতাসের দরকার ছিল। কি গো, কথা কাও না কেন? আসো ভিতরে আসো, বসো তো ফ্যানটার নিচে। আজকে কি রোদ্দুর উঠছে বাইরে দেখছো? গরমে ঘামাইয়া গেছো। ট্রিনা আস্তে করে বলল, এখানে আমার আর ভালো লাগে না, একটু বাইরে যেতে পারলে মনটা ভালো হয়ে যেত। আরে তাই কও, আমিও যখন বাপ মা সাইরা নয়া নয়া এই শহরে আইছি, আমারও কিছু ভালো লাগতো না, সারাদিন মনটা বেজার থাকতো। তারপর তোমার ভাই আমারে কত জায়গায় ঘুরাইতে নিয়ে গেছে, হিসাব ছাড়া ঘুরছি। এখন আর ঘুরতে যাইতে মন চায় না। তোমারও আমার মতন অবস্থা বুঝছি। না চিবুকে থুতনি মিশিয়ে রাখলো। সহেলি বলল, আচ্ছা কই যাইবা কও? বিকালে আমি আমার মামি শাশুড়ির বাসায় যামু, এই কাছেই, যাইবা? গেলে বিকালেই তৈরি থাইকো। কত দূরে? আরে কাছেই, হাইটটা গেলে 15 মিনিট লাগে। ট্রিনা ভাবুক স্বরে বললে। দেখি। তারপর বেরিয়ে এসে সহেলির কথাটা ভাবতে লাগলো, যাওয়া যায়। একবার সহেলির সাথে বের হতে পারলে এরপর যেভাবেই হোক একটা ব্যবস্থা করে রাসেলের সাথে দেখা করতে যাওয়া যেতেই পারে। আর নিশ্চয়ই সহেলির সাথে যাওয়া নিয়ে শিশিরও না করবে না। ট্রিনা ঘরে ঢুকলো। দুপুরে চড়া রোদের তাপ এড়াতে ঘর দিতে একটা স্যাঁতস্যাঁতে শীতলতা আছে বটে, কিন্তু সেটা যেন আরো বেশি দম বন্ধকর। এই অবেলায়ও শিশির একটা পাতলা লুঙ্গি পরে উপুর হয়ে ঘুমিয়ে আছে। তার গায়ের ঘামে ভেজা গন্ধ আর ঘর ভর্তি আলসে নীরবতা ট্রিনার মেজাজটাকে আরো তিক্ত করে তুলল। ট্রিনা আস্তে করে খাটের কোণে গিয়ে বসলো। সে জানে শিশিরকে জাগানোটা একটা চ্যালেঞ্জ। ঘুম থেকে উঠলে তার মেজাজ সপ্তমে চড়ে থাকে, কিন্তু পারমিশনটা যে নিতেই হবে। ট্রিনা আলতো করে শিশিরের পিঠে হাত রাখলো। এই শোনেন। শিশির নড়ে উঠল না, শুধু অস্পষ্টভাবে গুমড়ে উঠল। আহ কি? ওঠেন না একটু, কত বেলা হলো দেখেন। ট্রিনা একটু চাপ দিয়ে ডাকলো। শিশির ধরপড় করে উঠে বসলো, চোখ দুটো লাল, ঘুম জড়ানো। কিসের বেলা? কয়টা বাজে? কি হয়েছে? তার কণ্ঠস্বর যথেষ্ট কর্কশ, যা শুনে ট্রিনার বুকটা ধক করে উঠল। ট্রিনা তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলল। এই মুহূর্তে রাগ দেখালে সব ভেস্তে যাবে। আহা, এত রাগ কেন? দেখলে তো চুলগুলো কেমন আলু ঠালু। আপনাকে একটু ভালোবাসতে এলাম আর আপনি আমার সাথে এমন করছেন। ট্রিনা উঠে শিশিরের এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দিতে লাগলো। এই সোহাগের কাছে শিশির সাধারণত দুর্বল। শিশিরের চোখ কিছুটা শান্ত হলো। সকাল থেকে মাথা ধরে আছে, মাথার ভেতর শুধু দুশ্চিন্তা। আর তুমি? আর আমি কি? ট্রিনা আরো কাছে ঘেঁষে বসলো। আমার তো আরো দুশ্চিন্তা।
দিনের পর দিন আপনি ঘরের বাইরে যান না, আপনার কাজ না থাকলে আমারও তো ভালো লাগে না, মনটা পচে যাচ্ছে গো এই খুপড়ি ঘরে সারাদিন। সুশি এবার তার হাত ধরে টেনে নিজের কাছে আনলো। তাতে আমার কি করার আছে? কাম তো চাইলেই পাওয়া যায় না। আপনার কিছু করতে হবে না। ট্রিনা আহ্লাদ মিশিয়ে আবারও বলল, আমার মন ভালো করার জন্য একটা জিনিস করতে পারেন। সহেলি ভাবি একটু পর তার মামি শাশুড়ির বাসায় যাবে, এই তো কাছেই, 15 মিনিটের রাস্তা। আমি কি তার সাথে একটু ঘুরে আসতে পারি? মনটা একটু মুক্ত হবে। শিশির ভুয়ো কুচকে তাকালো। পাশের বাসার ভাবির সঙ্গে? ও যাবা? আরে বললাম তো, তার মামি শাশুড়ির বাসায়। উনি তো পাশের ফ্ল্যাটেই থাকেন, চেনা জানা মানুষ। আমি তো একা যাচ্ছি না, আর বেশিক্ষণও লাগবে না, সন্ধ্যার আগে চলে আসবো, কথা দিচ্ছি। প্লিজ যেতে দেন না, না গেলে আমার মাথা ধরবে, তখন কিন্তু রান্নাবান্না কিছু হবে না, বলে দিলাম। ট্রিনাকে অবাক করে দিয়ে এক বাক্যেই রাজি হলো শেষে। ছোট করে শ্বাস ফেলে বলল, যাও, তবে সন্ধ্যা 6টার পর যেন তোমার বাসার বাইরে না দেখি। আর সোহেলি ভাবির যে ছাইরা একবার অন্য কোথাও যেও না। ট্রিনার চোখ ঝলমল করে উঠল। শিশিরের কপালে দ্রুত একটা চুমু এঁকে দিয়ে বলল, আপনি এত কিউট কেন? প্রমিস করলাম আমার কথা অক্ষর অক্ষরে শুনবো। এখন আমি যাই, রেডি হতে হবে তো। পালাবার সুযোগ ও রাসেলের সাথে দেখা করার সুযোগ পেয়ে ট্রিনার মনে এখন আনন্দের ঢেউ। সে তাড়াতাড়ি করে একটা হালকা নীল রঙের সুতির সালোয়ার কামিজ পরল, চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক। অনেক দিন পর বাইরে বেরোবে। বিকাল হতেই সহেলি এসে ডাক দিল, টিনা রেডি তো, চলো রওনা দেই। ট্রিনা কাঁধের ওড়না ঠিক করতে করতে বলল, চলো ভাবি। তারা দুজন বেরিয়ে পড়ল। সহেলি স্বাভাবিকভাবেই তার মামি শাশুড়ির বাড়ির রাস্তা ধরে অনর্গল কথা বলতে শুরু করলো। আমার এই মামি শাশুড়ি দুনিয়ার বজ্জাত, বুঝছো? ভাব এমন করবে যে তোমার জন্য জান কাইটটা হাজির, কিন্তু তুমি গেলে না শুরুতে হবে বদনাম। মাইয়ার চোখ ভালো না, নজর বেকা, কথা কয় বেশি, মানে দুনিয়াদারি। ট্রিনা কিছুই শুনছিল না। তার মন তখন শুধু রাস্তার মোড় আর গলিপথগুলো খুঁজছে। সহেলির মামি শাশুড়ির বাড়ি থেকে উল্টো দিকে মাত্র 2টো গলি পেরোলেই সেই টং দোকানটা, যেখানে রাসেল অপেক্ষা করার কথা। 10 মিনিট হাঁটার পর তারা যখন বাজারের মোড়ের কাছাকাছি, যেখানে অনেক ভিড়, ট্রিনা হঠাৎ করে পেটে হাত চেপে ধরে উফ বলে গোঙালো। সহেলি থমকে দাঁড়ালো। কি হয়েছে ট্রিনা, কি করো? ভাবি, আমার পেটের ভিতর কেমন যেন মোচড় দিচ্ছে, মনে হচ্ছে বাথরুমে যাওয়াটা জরুরি, এক্ষুনি না গেলে বিপদ হয়ে যাবে গো। ট্রিনার মুখ ভয়ে সাদা হয়ে গেল। সে এমন নিখুঁত অভিনয় করিল যে সহেলি মুহূর্তে চিন্তিত হয়ে পড়ল। হায় আল্লাহ, এইখানে তো কোনো পাবলিক টয়লেট নাই, এখন কি করবা? ট্রিনা চারপাশে অসহায়ভাবে তাকালো। ভাবি তুমি যাও, আমি এই মোড়ে দাঁড়াই, একটা ফার্মেসি আছে না ওইখানে, দেখি যদি একটা গাছের বড়ি পাওয়া যায়, তারপর পাশে চলে যাবো। প্লিজ তুমি যাও, আমার হাঁটতে ভালো লাগছে না। সহেলি দ্বিধাগ্রস্ত হলো। একা কেমনে যাইবা? শিশির ভাইরে না কইলাম লগে থাহুম, চলো আমিও আগাইয়া দেই। আরে কিছু হবে না, এই তো কত মানুষ, আর আমি তো রাস্তা দিয়ে যেতে পারবো, তুমি যাও তো, আমি এক্ষুনি রওনা হই। ট্রিনার পীড়াপিড়িতে এবং তার ভয়ার্থ মুখ দেখে সহেলি শেষ পর্যন্ত রাজি হলো। আচ্ছা, তাইলে তুমি তাড়াতাড়ি যাইও কিন্তু। সহেলি চলে যেতে ট্রিনা হাঁপ ছেড়ে বাঁচল। তার পেট ব্যথা মুহূর্তেই উধাও। সে দ্রুত বাজারের দিক থেকে উল্টো দিকে হাঁটা শুরু করলো। তার হার্টবিট এখন তীব্রভাবে বাড়ছে। শুধু উত্তেজনায় নয়, ধরা পড়ার ভয়ও কাজ করছে। বাজারের মোড় থেকে একটা অন্ধকার গলি ধরে সে হাঁটলো। গলির শেষ মাথায় একটা পুরনো রংচটা টিনের আর চালার নিচে সেই টং দোকানটা। এটাই তাদের সাক্ষাতের জায়গা। ট্রিনা দূরে দাঁড়িয়ে দেখলো একটা ছেলেকে, রাসেল। রাসেল একটা হলুদ টি শার্টের জিন্স পরেছে, মাথার চুলগুলো জেল দিয়ে যত্ন করে আঁচড়ানো। সে একটা সিগারেট ধরাতে যাচ্ছিল, কিন্তু ট্রিনাকে দেখেই সিগারেটটা ফেলে দিল। রাসেল ট্রিনাকে দেখেই দাঁড়িয়ে গেল, চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেটা আগে কখনো ট্রিনা খেয়াল করেনি। ট্রিনা বুকের ভেতর অকারণে একটা শিরশিরে অনুভূতি ঢুকে গেল। তবু সে এগিয়ে গেল, মুখে জোর করে হাসি রেখে। কি অবস্থা দোষ, কখন আসছিস? অনেকক্ষণ হলো। রাসেল মাথা নেড়ে বলল,
না রে, হে মাত্রই আসলাম। তুই ঠিক টাইমে আসছিস। চল, এখানে ভিড় বেশি, একটু নিরিবিলি জায়গায় বসে কথা বললেই ভালো হয়। ট্রিনা থমকালো। এখানে না, দোকানের সামনেই তো। আরে দোকানদার আমার চিনা পরিচিত, চিনলে আবার গল্প শুরু করবে। চল, আমার এক বন্ধুর বাসায় 2 মিনিট চাই, সামান্য হাঁটলেই। তারপর তোর সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে দোস্ত। সমাপ্তিকে নিয়ে আর পারতেছি না, আমার তোর হেল্প লাগবে।